স্ক্রিনে শেয়ার করছি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, একবার বলেন একটু যে দেখা যাচ্ছে। হ্যালো, স্যার আমি স্ক্রিনে তো দেখতেছি না। দেখা যাচ্ছে না, না? আচ্ছা, ঠিক আছে। এখন কি দেখা যায় স্যারেরা? এখন দেখতে পাচ্ছেন? একটু বলেন, দেখা যাচ্ছে? এই স্যার, দেখা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো একটু বললে তো হবে। আমি তো ভাবতেছি দেখা যাচ্ছে না। সো ঠিক আছে, গুড ইভিনিং সবাইকে। আমরা শুরু করতেছি। যে কয়জন জয়েন করছেন আর বাকিরা হয়তো করবে। So, আমরা এর আগে আমি এলো 8, 7, 6 এবং 5, এটা লাস্ট ক্লাসে 5 শেষ হয়েছে। তো এটা হলো এলো 4, লার্নিং অবজেক্ট 4, যেটা আছে অ্যাজ পার আওয়ার সিলেবাস। আমরা জানি আমাদের যে লার্নিং অবজেক্ট 1 থেকে 8 পর্যন্ত এভাবে সাজানো আছে। সো আমরা এখানে প্রথম দুটো অবশ্যই আমাদের আগের আরেকজন স্যার আছেন, উনি করেছেন, নাজমুল সাহেব। এখন এইটার ভিতরে আমরা আছি এখন। সো এলো 4 হচ্ছে সফটওয়্যার নিয়ে, যেমন basic features and trained in the major type of application software and system software. That is major type of application software, system software, end user productivity related, user computer programming software tools, and software language, operating system, access control software, utility program, software licensing, source code management, ক্যাপাসিটি ম্যানেজমেন্ট এবং ওপেন সোর্স সফটওয়্যার, এইসব নিয়ে আমাদের এলো 4টা সাজানো আপনার অ্যাজ পার দ্য সিলেবাস। তো আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সো দেখেন, আমরা সফটওয়্যার আসলে কোথায় যায়? একটা সিস্টেমের সাথে। আর এই সিস্টেমটা আসলে কি? সিস্টেমটা হচ্ছে একটা সেট অফ ইন্টার রিলেটেড কম্পোনেন্ট, যেখানে আমরা দেখি এই প্রত্যেকটা কম্পোনেন্ট যখন একটা ইন্টার রিলেটেড থাকে, যেখানে ক্লিয়ারলি ডিফাইন্ড বাউন্ডারি, যে তার কাজ কতটুকু, এবং দে ওয়ার্কিং টুগেদার, কেন কাজ করে? কমন গোলটা অ্যাচিভ করার জন্য। কমন গোল কি? প্রত্যেকটা অর্গানাইজেশনের যার যার নিজস্ব মিশন ভিশন গোল আছে, সে অনুযায়ী তার সিস্টেমটাকে ডেভেলপ করে। এবং এই সিস্টেমের কতগুলি বেসিক ফাংশন আছে, যেমন ইনপুট ফাংশন, যেমন আমি ইনপুট দিব, তারপর সেটা প্রসেস হবে, প্রসেসের পর আমি আউটপুট পাবো। এটা প্রত্যেকটা কাজের জন্য এটা প্রযোজ্য। সেটা সার্ভিস হোক, ম্যানুফ্যাকচারিং হোক, সব জায়গায়, সার্ভিসে এবং ম্যানুফ্যাকচারিং এ যে কোনো ক্ষেত্রেই হোক, আমাদের এই 3টা ধাপ কিন্তু রয়েছে। ইনপুট হবে, প্রোডাকশনের ক্ষেত্রে ইনপুট হলো এলিমেন্ট অফ কস্ট আমরা দেই, যেমন হলো ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড। সেটা ইনপুট দেওয়ার পর আমরা উইদিন দ্য অর্গানাইজেশনের বা ভিতরে যে মেশিন বা ইকুইপমেন্ট আছে, সেখানে এটা প্রসেস হয়। প্রসেসের পরে আমরা একটা ফিনিশড আইটেম পাই, সেটা হচ্ছে আউটপুট। তাহলে বেসিক ফাংশন হচ্ছে সিস্টেমের ইনপুট, প্রসেসিং এন্ড আউটপুট। অনেক সময় এই সিস্টেমের আবার সাব সিস্টেম থাকতে পারে। এই সাব সিস্টেমটা হচ্ছে একটা বড় সিস্টেমের ছোট্ট একটা অংশ। আবার অনেক সময় অনেকগুলি সাব সিস্টেম মিলে একটা বড় সিস্টেম হতে পারে। যেমন আমরা দেখি ব্যাংকের ক্ষেত্রে কোর ব্যাংকিং সলিউশন, অথবা ইআরপি তে দেখি যে অনেকগুলি ছোট ছোট জিনিসের সমন্বয় ইআরপি গঠিত।
আবার কোর ব্যাংকিং সলিউশন পুরাটা এর এক একটা এর অনেকগুলি তার মডিউল রয়েছে, যেমন রিসিভ মডিউল, পেমেন্ট মডিউল, এলসি মডিউল, রিকনসিলিয়েশন মডিউল, ট্রেজারি ফাংশন মডিউল, এই সবগুলি মিলেই হচ্ছে কোর ব্যাংকিং সলিউশন। তাহলে এই ছোট ছোট অংশগুলি এক একটা সাব সিস্টেম, আর সবগুলি মিলে হচ্ছে একটা বড় সিস্টেম। এই সিস্টেমের ভিতরে কন্ট্রোল আছে, ফিডব্যাক হয়, ফিডব্যাক দিয়ে আবার সেটাকে নতুন ভাবে প্রয়োজন অনুযায়ী গুছানো যায়। আর কন্ট্রোলের মাধ্যমে কি করা হয়, তার যেই অনেক সময় গোল অ্যাচিভ করতে যদি ব্যাঘাত হয়, তখন এই কন্ট্রোলের মাধ্যমে একটা পর্যায়ে এসে আবার নতুন ভাবে নতুন কিছু শুরু করা হয়, মানে যেটা প্রয়োজন সেটা গঠন করা হয়। এই সিস্টেম কনসেপ্টে আমাদের রয়েছে, একটা সিস্টেমে থাকে টেকনোলজি, অ্যাপ্লিকেশন, এটা ডেভেলপ করা হয় এবং এটা কন্টিনিউ ম্যানেজ করা হয়। টেকনোলজি কি? কম্পিউটারের নেটওয়ার্ক, system information process, within that the hardware, software, data resource management, telecommunication technology, etc. So hardware সেটা আমাদের লার্নিং অবজেক্ট 3 তে আছে, আজকে আমরা দেখব। দেন সফটওয়্যার এটা 4 এ আছে, তারপরে ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট এটা এলো 5, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এলো 6, যেটা টেকনোলজির সাথে যুক্ত। দেন অ্যাপ্লিকেশন আছে ই বিজনেস, ই কমার্স, আর এটা ডেভেলপ করা হয়, তারপর এটা কন্টিনিউ ম্যানেজ করা। এখানে বেসিক যে জিনিসটা আছে দেখেন, একটা সিস্টেম কখনো খালি থাকতে পারে না। প্রত্যেকটা সিস্টেম একটা এনভায়রনমেন্টে থাকে। অর্গানাইজেশন নিজেই কিন্তু একটা সিস্টেম। অর্গানাইজেশন আবার ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম হচ্ছে এইটা, এখানে দেখেন, এইটা যদি সফটওয়্যার হয় বা সিস্টেম হয়, এখানে এই সিস্টেমটা তার একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। তার মানে এইখানে এই সফটওয়্যার বা সিস্টেমে সে কতদূর কি কাজ করতে পারবে, তার একটা নিজস্ব ডোমেইন আছে। যেমন আমাদের ডোমেইনের কথা মনে করি, আমরা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, আমাদের ডোমেইন হচ্ছে অডিট করা, অ্যাসুরেন্স দেওয়া, হ্যাঁ, ইত্যাদি হচ্ছে আমাদের ডোমেইন। আবার কস্ট ম্যানেজমেন্ট যারা আছে, তাদের ডোমেইন হচ্ছে ম্যানেজারিয়াল অডিট, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অডিট, এটসেট্রা। আর আমাদের সিএদের ফাইন্যান্সিয়াল অডিট। আবার চার্টার সেক্রেটারি আছে, তার ডোমেইন কোনটা, তার বাউন্ডারি কোনটা, সে হলো সেক্রেটারিয়াল অডিট, কোম্পানির সেক্রেটারি। আবার সিসা যারা আছে, তাদের ডোমেইন কোনটা, আইটি অডিট। তাহলে প্রত্যেকের একটা বাউন্ডারি আছে। ঠিক একইভাবে একটা সিস্টেম, তার বাউন্ডারি আছে, একটা বাউন্ডারির ভিতরে, এবং সিস্টেমটা একটা এনভায়রনমেন্টে থাকে, সে খালি থাকতে পারে না। এই বাউন্ডারি থেকে সিস্টেম যখন তার এনভায়রনমেন্ট থেকে ইনপুটকে নিজের ভিতরে নেয় এবং আউটপুট এই এনভায়রনমেন্টে শেয়ার করে, তখন সেই সিস্টেমটাকে ওপেন সিস্টেম বলে। বিজনেস নিজে একটা ওপেন সিস্টেম। কেন? একটা বিজনেসের ভিতর বা অর্গানাইজেশনের ভিতরে প্রয়োজন অনুযায়ী সিস্টেম ফ্লেক্সিবল, চেঞ্জ করা হয় প্রয়োজন অনুযায়ী। এই যে প্রয়োজন অনুযায়ী করা হয়, কেন করা হয়? এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে, চাহিদা এবং অন্যান্যদের সাথে অ্যাডজাস্ট করে। তার মানে এই সিস্টেমটা তখন ওপেন সিস্টেম। আবার যে সিস্টেমটা ক্লোজ সিস্টেম, সে এনভায়রনমেন্ট থেকে কোনো কিছু নেয় না, তাকে যেভাবে বানানো হচ্ছে সেভাবে আউটপুট দেয়। এই ক্লোজ সিস্টেম দেখেন, এখানে তার আউটপুট সে বের হতে পারতেছে না, সে এইটার ভিতরেই থাকবে। ওপেন সিস্টেম বাইরের থেকে ভিতরে আসে, ভিতর থেকে বাইরে, সে নিজেকে অ্যাডাপ্ট করে নেয়। আবার ওপেন সিস্টেম এটা অ্যাডাপটিভ সিস্টেম, প্রয়োজন অনুযায়ী গুছিয়ে নেয়। কিন্তু ক্লোজ সিস্টেমে কখনো গুছাতে পারে না, তাকে যে জন্য তৈরি করা হয়েছে সে ওই সিস্টেম কাজ করবে। যেমন আপনি মনে করেন আলাদা একটা সফটওয়্যার আপনি তৈরি করলেন রিকনসিলিয়েশনের জন্য অথবা চেক লেখার জন্য, সে শুধু ওই কাজই করবে, সে আপডেট হবে না। মানে এনভায়রনমেন্ট থেকে সে কিছু নিবে না।
কিন্তু এনভায়রনমেন্ট থেকে ওপেন সিস্টেম নেয়, মনে করেন কোর ব্যাংকিং সলিউশন। ব্যাংকে এটা ওপেন, ওপেন মানে উইদিন দ্য সার্ভার, উইদিন দ্য সফটওয়্যার। কিভাবে? একজন গ্রাহক বা একজন ক্লায়েন্ট উনি ডিপোজিট করছেন, আবার এই ক্লায়েন্ট লোন নিচ্ছেন, লোনের ইনস্টলমেন্ট দিচ্ছেন। তার মানে এটা কাজগুলি কিন্তু সেপারেট সেপারেট। এই সেপারেট কাজগুলি সিস্টেমে ঢুকে ওই এনভায়রনমেন্টে আছে, এনভায়রনমেন্টে ইনপুটটা যাচ্ছে এবং ওই গ্রাহকের বা কাস্টমারের ডাটাটা আপডেট হয়ে যাচ্ছে। তার মানে এনভায়রনমেন্ট থেকে সে ডাটা নিচ্ছে সিস্টেমে বিভিন্ন সোর্স থেকে, নেওয়ার পর ডাটাটা সে আপডেট করে ফেলতেছে। এটা হলো অ্যাডাপটিভ সিস্টেম, ওপেন সিস্টেম। কিন্তু যখন আলাদা আলাদা করে আপনাকে ডাটা দিতে হবে, তখন সেটা ক্লোজ সিস্টেম। আশা করি আপনারা ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, অ্যাডাপটিভ সিস্টেম, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, বাউন্ডারি, এই জিনিসগুলি আপনারা বুঝছেন। যেমন অ্যাডাপটিভ সিস্টেম কি বলে? অ্যাডাপ্ট করে নিচ্ছে। বিজনেস কিন্তু ওপেন সিস্টেম এবং অ্যাডাপটিভ সিস্টেম, কনজারভেটিভ না। তার মানে এখান থেকে আমরা দেখলাম অর্গানাইজেশন সিস্টেম is a open system, and that system also the adaptive system, and any system cannot exist without environment. An system can be open, system can be closed. So open system and closed system, and system, every system has the boundary. So open system receive data from environment and make itself adaptive for the betterment of the organization. So this way we can explain the system. Now the software. If we see the software, এই সিস্টেমের ভিতরেই কিন্তু এখন সফটওয়্যার। সফটওয়্যার এটা হচ্ছে একটা সেট অফ প্রোগ্রামস or applications or instructions that are used to operate a computer system. তার মানে একটু আগে আমরা যে সিস্টেম দেখলাম, ওই সিস্টেমে এই ইনস্ট্রাকশন অথবা অ্যাপ্লিকেশন সেটা ইউজ করা হয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। সো এখানে আমরা এই সিস্টেম আমরা দেখতেছি, যেমন সিস্টেম সফটওয়্যার রয়েছে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে। সিস্টেম সফটওয়্যার যেটা অপারেটিং সিস্টেম অথবা ডিভাইসকে চালায়, এটা হচ্ছে ডিভাইস ড্রাইভেন। এখানে আপনার এমসিকিউ হতে পারে যে সিস্টেম সফটওয়্যার ইজ ডিভাইস ড্রাইভেন or what processor, species, etc. The answer would be device drivers. মানে ডিভাইসকে চালায়। যেমন আপনার কম্পিউটার, সেখানে আপনি যখন অপারেটিং সিস্টেম ইনস্টল না করেন, তাহলে কিন্তু আপনি ওখানে কাজ করতে পারবেন না। এবং কাজ করবেন কিন্তু অন্য জায়গায়। আপনার ওইগুলি হলো অ্যাপ্লিকেশন। যেমন আপনি এক্সেলে কাজ করতেছেন, সেটা অ্যাপ্লিকেশন। ওয়ার্ডে কাজ করতেছেন, অ্যাপ্লিকেশন। ওয়েব ব্রাউজে কাজ করতেছেন, অ্যাপ্লিকেশন। কিন্তু এটা কিভাবে আসলো? আসছে আমার যে হার্ডওয়্যার আছে, যেটা আমার L3 তে রয়েছে, হার্ডওয়্যার সাথে কমিউনিকেট করা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে মাঝখানে থাকে সিস্টেম সফটওয়্যার, সেটা অপারেটিং সিস্টেম। যেমন উইন্ডোজের রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফটের, হ্যাঁ, লিনাক্সের আছে। সেরকম এটা আসলে প্রোগ্রাম, এটা হলো ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন। বলা হয় যে কম্পিউটার কিভাবে চলবে, আপনি যখন সুইচটা অন করবেন তখন সে কোথায় তার পালসটা যাচ্ছে, কোথায় তার নির্দেশনা যাচ্ছে, এটা কিন্তু সিস্টেম ড্রাইভেন। সো দেয়ার আর টু মেইন ক্যাটাগরিজ অফ সফটওয়্যার, and we can see easily it's a system software and application software. And system software includes the operating system, that are the device drivers, etc. And application software is the programs that also the programs, but what processor or application, especially web browsers, game, etc. that we are using
for our specific tasks or perform for the organization. Look here clearly, you can say here, software, a set of programs that governs the functioning of computer. তাহলে সফটওয়্যারটা হচ্ছে এমন এক ধরনের বা এক সেট প্রোগ্রামস যা ফাংশনকে, কিসের ফাংশন, হার্ডওয়্যারের, হার্ডওয়্যার কি, কম্পিউটার, এখানে সেটাকে গভর্নস করে। That software basically two types, system software and application software. So system software that control the internal computer operation. We can say system software controls the internal computer operation, but application software that carries out necessary operation for a specific application to the function, and that also we are using our personally or for the business, etc. And the system software, there are another two types, system management program and developing software. So system management program are operating system, device driver, system utility. But developing software, that is programming language, language translator, linker, ladder, etc. developing software, যেই সফটওয়্যারের মাধ্যমে সিস্টেম ডেভেলপ করা হয়। দেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু আছে জেনারেল পারপাস, যেমন ওয়ার্ড প্রসেসর, মানে কি, তারপরে ওয়ার্ড প্রসেসর আসলে আমরা যে মাইক্রোসফটের ওয়ার্ড দেখি সেটা এমএস ওয়ার্ড, সেটা। দেন হচ্ছে প্রেজেন্টেশনের জন্য আমরা পাওয়ার পয়েন্ট দেখি, স্প্রেডশিট মানে আমরা এক্সেল শিটটাকে চিনি, সেটা মাইক্রোসফটের। An image editor, etc. are the general purpose software. Everyone can use it, general purpose. But a specific software is different. For example, accounting software, payroll software, attendance system, reservation for the airline, etc. এগুলো স্পেসিফিক পারপাস। হ্যাঁ, আবার আপনার যেমন অ্যাটেন্ডেন্সের জন্য সেপারেট সফটওয়্যার, সেই সবগুলো স্পেসিফিক পারপাস। অ্যাকাউন্টিং এর জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার যেমন এসিপি, সাউন্ড সিস্টেম, এবং আমরা কমনলি জানি সবচেয়ে কম দামি বাট হেভি মাত্রা ইউজ হয় টালি সফটওয়্যার, এগুলো অ্যাকাউন্টিং প্যাকেজ, অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো এগুলি হচ্ছে স্পেসিফিক পারপাস। সো সফটওয়্যার ইজ এসেনশিয়াল ফর এ কম্পিউটার সিস্টেম টু ফাংশন, and it is continuously related with the development of new technologies and changing user need. তাহলে সফটওয়্যারটা হচ্ছে এসেনশিয়াল কম্পিউটার সিস্টেমকে ফাংশন করার জন্য, এবং এটা কন্টিনিউ ডেভেলপ হচ্ছে প্রয়োজন অনুযায়ী। যেমন এখন আমার এআই এর যুগে আপনি সবকিছু ইজিলি আপনি পাচ্ছেন, এনিথিং আপনার আর বেশি খোঁজার দরকার পড়ে না, আপনি শুধু বলবেন, সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসবে। আগে যেটা হতো অনেকগুলি বই ঘেটে আপনার একটা টপিকস বের করতে হতো, শিখতে হতো, এখন আপনি জাস্ট কয়েক মুহূর্তের ভিতরে চ্যাট জিপিটি, ডিপসিক অথবা আপনি জেমিনিকে বলবেন, সে আপনাকে তৈরি করে দেবে যেভাবে আপনি চাবেন সেভাবে, এবং সোর্স সহ দিবে, কোন বইয়ের কত পেজে আছে, কি আছে, এভরিথিং। তার মানে আপনার জন্য সহজ হয়ে গেল। এর ফলে আমরা যারা লেখাপড়া করি, আমাদের অল্প সময় আমরা বেশি পড়তে পারবো, অল্প সময় আমরা কম পরিশ্রমে আমরা আমাদের প্রস্তুতি নিতে পারবো পরীক্ষার জন্য। তো এটা আসলে এক ধরনের আশীর্বাদ, কিন্তু আমরা এটাকে মিস ইউজ করি, সারাদিন অন্যদিকে বসে থাকি। তো যেটাই যাই হোক, তো আমাদের টাইপস অফ সফটওয়্যার if you say here, generally two types, majorly system software, application software. System software another two types, system management program, developing software. Application software are the general purpose and a specific purpose. Now if you see here, so system software is the manage the hardware and system resource. So এটা আমাদের কিন্তু এমসিকিউ থাকতে পারে যে সিস্টেম সফটওয়্যার, এখানে অনেকগুলি কথা থাকতে পারে। তো সিস্টেম সফটওয়্যারটা কি করে, হার্ডওয়্যারকে ম্যানেজ করে, এবং সিস্টেম রিসোর্সকে, আমার যে সিস্টেম আছে যেটা হচ্ছে অবশ্যই ফিজিক্যাল ডিভাইস, সেটাকে সে কি করে, ম্যানেজ করে, কখন অন হবে, কিভাবে হবে, সে মাদারবোর্ডে কি কাজ করবে, ইত্যাদি, সিপিইউতে কি হচ্ছে। এখানে ফিচার গুলি হচ্ছে অপারেটিং সিস্টেম, ড্রাইভার্স, ইউটিলিটি, এটসেট্রা। আর যেমন ইফ ইউ সি দ্য এক্সাম্পল, উইন্ডোজ,
লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেম, এগুলি কি সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা ডিজাইন করে স্পেসিফিক ইউজার টাস্ক, ইউজার ফ্রেন্ডলি হতে পারে এবং টাস্ক ওরিয়েন্টেড। আমার সামনে এটা কিন্তু ইন্টারফেস থাকবে, আমি দেখবো। আর সিস্টেমে কিন্তু দেখা যায় না, ওটা ভিতরে কাজ করে। যেমন মাইক্রোসফট অফিস, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। টালি সফটওয়্যার, কুইক বুক, এসএপি, সাউন্ড সিস্টেম, অল আর দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রোগ্রামিং সফটওয়্যার, সেটা কি ডেভেলপ করার জন্য, আপনি প্রোগ্রাম রাইট করার জন্য। এটা যদিও এখন এআই এর যুগে আমরা অনেক কিছু হয়তো কষ্ট করে করার দরকার পড়ে না, আমরা ইজিলি আমরা সেটা রেডিমেড অনেক খেতে পাচ্ছি। তারপরও টুলস রয়েছে, কম্পাইলার, এডিটর, ইত্যাদি। আহ, আর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, যেমন ইউটিলিটি, যেমন অ্যান্টিভাইরাস, ফাইল ম্যানেজমেন্ট, ব্যাকআপ নেওয়া, ডিস্কের ক্লিনার, এটি সবটি কিন্তু ছোট ছোট সফটওয়্যার। তারপরে হচ্ছে আমার যদি দেখি মিডলওয়্যার, এটা কানেক্ট করে সফটওয়্যার কম্পোনেন্ট এবং অ্যাপ্লিকেশনের মধ্যে, ইন্টিগ্রেশন করে, কমিউনিকেশন করে দুইটা প্রোটোকলের সাথে, ডাটা এক্সচেঞ্জ করে, যেমন ওরাকলের রয়েছে। ওপেন সোর্স সফটওয়্যার, এটা আমরা দেখবো। এখানে সোর্স কোডটা পাবলিকলি অ্যাভেলেবল। নর্মালি সোর্স কোড হিডেন থাকে অথবা এটা পয়সা দিয়ে কিনতে পারে। আপনাকে একটা সফটওয়্যার যে তৈরি করবে, সে কিন্তু আপনাকে এটার সোর্স কোড দিবে না। সোর্স কোড আপনার কাছে হলে আপনি এটা রেকটিফাই করতে পারবেন, ভার্সন চেঞ্জ করতে পারবেন, কপি করতে পারবেন। আর সোর্স কোডটা হচ্ছে এইটার আরেকটার সাথে লিঙ্ক করার জন্য আপনার দরকার। সো এটাকে কাস্টমাইজ করা সোর্স কোড লাগে। দেন হলো প্রায়োরিটি সফটওয়্যার, আসলে যেটা আমার লাগে, যেমন হচ্ছে কমার্শিয়ালি ক্লোজ সোর্স সফটওয়্যার, যেটা আসলে লাইসেন্স, ভেন্ডর সাপোর্ট দরকার হয়, লিমিটেড মডিফিকেশন রাইট থাকে আপনার, পুরো আপনি মডিফাই করতে পারবেন না। মাইক্রোসফট অফিস, যেমন প্রতি বছর আপনি এটা লাইসেন্সিং ফি দিতে হবে, ইত্যাদি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, যেটা আসলে লেটেস্ট ভার্সন আইবিএম রয়েছে এবং পর্যায়ক্রমে এগুলি আরো কাজ করতেছে। সো অপারেটিং সিস্টেম, আমরা জানি অপারেটিং সিস্টেম, এই যে উইন্ডোর দিকে যে তাকাই এইভাবে, এই সিস্টেমটা যে অপারেট করতেছে সেটার জন্য যে সিস্টেম। তো দেখেন অপারেটিং সিস্টেমের অবস্থাটা কোথায়, where is the position of operating system. This is the hardware, your computer. So within the hardware, if we install the operating system, then we will able to use the application software. I am the user or you are the user. So operating system plays a vital role, because an operating system is the system software that acts as an intermediary between computer hardware and the user. This is the computer hardware with the user. So operating system intermediary হিসেবে কাজ করছে। It manages the hardware resource, provided a user interface. User interface যেটা আমরা সামনে দেখছি, and support the execution of application program. So if you see the operating system within the computer, that use we are connecting the hardware, application, monitor, printer, mouse, etc. So operating system, we're saying the OS, there are different types of operating system. That concept, that means base operating system, time sharing operating system, distributed operating system, network operating system, real time operating system, mobile operating system, যেমন আমাদের অ্যান্ড্রয়েড আমরা দেখি, iOS মানে আইফোনের আইফোন অপারেটিং সিস্টেম, ডেস্কটপ অপারেটিং সিস্টেম। এইসব জিনিসগুলি আসলে অপারেটিং সিস্টেমে বিভিন্ন টাইপ হতে পারে। এই অপারেটিং সিস্টেমের ফাংশন পাঁচটা, কি কি? So here if we see an operating system perform 5 basic functions in the operation of a computer system. So providing a user interface, যেমন আমি সামনে এখন আমরা যে দেখতেছি বা আপনি দেখছেন, এটা হলো ইন্টারফেস।
সে আপনাকে ইন্টারফেস দিচ্ছে ইউজারের, এটা অংশ একটা আপনাকে দেখাচ্ছে কি করব আমরা। দেন রিসোর্স ম্যানেজমেন্ট হার্ডওয়্যার রিসোর্স ম্যানেজমেন্ট আসলে। দেন টাস্ক ম্যানেজমেন্ট, কি কি কাজ করা হচ্ছে সেই টাস্ক ম্যানেজ করা। ফাইল ম্যানেজমেন্ট and utility and support service all are the part of operating system. So process management that control with the process run, যে আমাদের কন্ট্রোল করে প্রসেসর বা প্রসেস রান কিভাবে হবে, কখন হবে, কতক্ষণ হবে সেটা। মেমোরি ম্যানেজমেন্ট, এটা কার কাজ? এটা হচ্ছে কার্নেল একটা আছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এবং সিপিইউ মেমোরি ডিভাইস এর মাঝখানে এটা কম্বিনেশন কাজ করে। এই কাজ করে প্রসেসটাকে মেমোরি ম্যানেজ করতে, ডিভাইস ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট এবং সিস্টেম সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল, এসব কাজগুলি এই পোর্শনের কাজ। ইউটিলিটি প্রোগ্রাম, যেমন আমরা জানি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ফাইল ম্যানেজমেন্ট টুল, ডিস্ক ক্লিনার টুল, ব্যাকআপ ইউটিলিটি, ডিস্ক ডিফ্রাগমেন্টেশন মেথডস, সিস্টেম মনিটর, ফায়ারওয়াল ইউটিলিটিস, আনইনস্টলার, এই সব জিনিসগুলি হচ্ছে ইউটিলিটি হিসেবে কাজ করে। সো ইউটিলিটি সফটওয়্যার আর স্পেশালাইজড সিস্টেম সফটওয়্যার that designed to help manage, maintain, and control computer resource. They support the operating system in optimizing performance, ensuring security, and organizing data efficiency. সো এই যে আমরা ইউটিলিটি প্রোগ্রাম, এটা অ্যাকাউন্টেন্টের জন্য কেন দরকার, জানা দরকার কেন? কেননা ইউটিলিটি প্রোগ্রাম হেল্পস ensure there's our system remains secure, fast, and data resilience. Especially আমরা যখন সেন্সিটিভ ফাইন্যান্সিয়াল ডাটা হ্যান্ডেল করি, এই জন্য আমার ইউটিলিটি প্রোগ্রামগুলিও আমার জানা দরকার, আপনার আমার সবার। নাও দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দেখেন আমরা দেখেছি যে হার্ডওয়্যারের সাথে সিস্টেম সফটওয়্যার যখন ইনস্টল করা হয়, এই সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউজারের সাথে আমাকে ব্রিজ তৈরি করে দিচ্ছে। এই ব্রিজটা কি ইউজ করার জন্য। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ টাইপ অফ কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক ইউজার oriented tasks. If you see the word processing, accounting communication, data analysis, that type of pre-activities are application. So there are different types of application software. They are the word processing, for example, Microsoft Word, Google Docs, all are the word processing. Then a specific software, spreadsheet software, Microsoft Excel, we know it. And also the Google Sheet is the spreadsheet. Accounting software, that means Sun System, TAS, CAS, SAP, Tally, QuickBook, Xero, all are the accounting software. Presentation software, that means Microsoft PowerPoint, Canva, etc. Database management. So one type of utility software, it is that Microsoft Access, Oracle, MySQL, etc. Communication software, Zoom, and what's at this moment we are Microsoft Team we are using here, Outlook, all are the communication software. Web browser, we know the Google Chrome, Mozilla Firefox, etc. And এই যে Google Chrome অথবা ওয়েব ব্রাউজার, এটা 1991 বা 92 তে আসে, এর আগে এগুলো ছিল না, ইন্টারনেট ছিল না আগে। So multimedia software is also different types of media player, Adobe Photoshop. Educational software, different types of educational software we have. Enterprise resource planning,
ERP, also the application software, SAP, Oracle, Microsoft Dynamics, etc. So এই যে application software is the user friendly, is the task specific functionality, can be external or cloud based, often updated, customized for. So application software is a type of computer program designed to perform a specific user oriented tasks. Now the programming language is a software, আসলে সফটওয়্যার তো আসলে প্রোগ্রাম এবং ওইটা তৈরি করেছে প্রোগ্রামাররা কিভাবে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কিসের ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। So programming languages are formal language used by developers to write instructions that a computer can understand and execute. এবং আমরা দেখেছি যে সফটওয়্যার হচ্ছে আসলে কম্পিউটার কিভাবে চলবে তার ইনস্ট্রাকশন, হ্যাঁ, অথবা প্যাকেজ এটসেট্রা। সো ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই ইনস্ট্রাকশনটা লেখা হয়। দিস instruction from the basics of software, website, application, and system. So if you see here, programming languages are generally two level, low level and high level. That low level, if we see the generation, so first generation programming language was the low level language. Also the second generation is also the low level language. So what was the first generation? Which year? That means from the 1994, 1940, and early 1950, that was the first generation. So that type, the language, they use the written the software or that means machine language program software that written only binary 0 and 1. The first generation language that use in the computer early ENIAC program. And if you see the second generation from the mid 1950 to early 60. So second generation programming language, also the low level. That was the assembly language, symbolic code. Because when binary code is the huge task and unmanageable, then invented the symbolic code. And they are used the assembler for converting that symbolic code to the binary code. So second generation also the low level language. And if you see the third generation, so third generation start with the high level programming language. The third generation duration is 1960 to 1970. That also the high level language. It was the easier to write, understand, because easier than symbolic code or binary code. At that time, invented the COBOL, Fortran, that type of language invented, BASIC and C. And next, the fourth generation, also the high-level language. That fourth generation, application-oriented language or tools, starts from 1970 to 1990. That designed for non-programmers, including report generation, database management system. Invented the SQL, Oracle, etc. And then come the fifth generation. Fifth generation started from 1990 and going on. Now the day of artificial intelligence. So here, from the 1990 until to date, still we are in fifth generation. So this is the intelligent and AI-based software at this moment. Is characteristic that use the logic programming
artificial intelligence, natural language processing. So, example, if we see Python, artificial intelligence, expert system, etc. So here, basic thing is that for our MCQ or our question, programming language basically two types, low level and high level. Low level is the first generation and second generation. And first generation, that language was the machine language, written in binary, 0 and 1. And second generation language, that the assembly language, the symbolic code. Third generation, the high level language start. It is easier than written and writing than symbolic or binary. And the fourth generation, application oriented language, also the high level. And still we are in high level programming language, fifth generation, at the present, AI based software and others. So look here, for easy understanding, first generation, ZL, binary language. Second generation, assembly language, the symbolic. Third generation, Java, PHP, C++, Python, COBOL, etc. Invented the third generation. Fourth generation, SQL. So here, look, low level at the machine oriented, high level at the problem oriented, problem solving oriented. So low level are assembler and machine. Machine is the first generation, assembler, second generation. And third generation start from the high level, basic, multipurpose, Pascal, for the business, COBOL, scientific, Fortran, there's the procedural language. And fourth generation, fourth GL, is the high level language. So more sophisticated. Now the first generation machine language. Look here. Same way our computer, first generation computer, and same as the first generation machine language or programming language. So machine language, first generation language, use a binary code that consists of a string of only 0 and 1. The use of binary code is difficult, to learn and use. So if you see the first computer users, they use the vacuum tube for circuitry and magnetic drum for memory. So a big size building fully with its software or machine. So machine language is the first generation language at the most basic level of programming language. In the early stage of computer development, all programming instruction had to be written using binary code that are the unique to each computer. So there's the first generation language. Now the second generation language. So 2GL or second GL, the assembler. Look here, the symbolic, high level, but that symbolic language should be converted. Look here, assembler language program that are the input. So here use the assembler, convert into the machine language program. So use the assembler, require for language translator. That language translator is assembler language. It is the second generation. Let's allow the computer to convert the instruction of such language into the machine instruction, because machine only knows 0 and 1.
So assembler languages are frequently called symbolic language because look here, it's symbolic. Because symbols are used to present operation code and storage location. Now, third generation language, high level language. So have to remember the first generation and second generation language is are the low level language. High level language start from third generation. That instruction, which are called a statement, that include brief statement or arithmetical expression. So this is the high level language start in the third generation, the C++, Java, Pascal, C, etc. And fourth generation describe the variety of programming. It's called the 4GL. The languages are called 4GL to differentiate them from machine language. We have seen the machine language is the first generation, use the 0 and 1. And also the assembler language within the second generation, use the symbolic. And also the third generation, the high level. But fourth generation language have helped simplify the programming process. And the SQL, third generation is basic, but SQL, fourth generation. Look here, these tasks have to written for the third generation, but same thing for the fourth generation. That means reduction of written. Now the fifth generation. Fifth generation language focus on problem solving using constraint rather than algorithm. They're used in developing artificial intelligence, expert system, and the natural language understanding. They have the specific characteristics that used to logic and declarative programming paradigm. Its impact is that push the forward and development artificial intelligence and complex problem solving system. So for the remembering, programming language are two types, low level, high level. Low level machine language and assembler language is also the first generation, is the second generation, and third generation, fourth generation, fifth generation language, all are the high level language. So again, if we see first generation start 1940, second generation start mid 1950, third generation start 1960, fourth generation is 1970, fifth generation is the 1990, and still we are in fifth generation language. So that programming language, if we see the history or change, 1949 assembler language, 57 Fortran-COM, 59 COWL, 1954 BASIC, the 1970 Pascal, 1972 C, 1972 also SQL. It's a database. 1983 C++. The 1983 also the object-oriented. The 1991 Python. The 1993 Ruby. 1995 Java. Then 1995 PHP. 1995 JavaScript. 2000 C Hash. And 2014 Swift. So these are increasing the history of language. So programming language, if you see type again, low level language is the close to machine hardware. Faster, but harder to programming. Programming লেখাটা কঠিন. Example, machine language and assembly language.
high-level language is also the user-friendly, easier to understand and debug. For example, C, Java, Python, Basic, etc. The high-level language. Procedural language that used for procedural or routines to perform tasks. C, Pascal, Fortran, etc. Object-oriented language use objects and classes to structure code. For example, Java, C++, Python. If the question comes, Java, what type of language? If the answer is programming language, it's okay. But high level is also okay. Low level is not okay. And also object-oriented language. The answer must be object-oriented language. And if no object-oriented language, then it answer would be high-level language. So this way can be our MCQ, we can see that way. A scripted language used for automating tasks, web development, JavaScript, PHP, Python, etc. Functional language, focus on function and immutability. Markup language, define a structure and layout of document. For example, HTML that we are using for our web, XML, etc. is called the markup language. Query language, used for retrieve and manipulate data in database. SQL, PLSQL, etc. are the query language. যেখানে আসলে query করা যায় এরকম। So based of our study or discussion, here few MCQ. Look here. Which of the following is an example of system software? আপনারা পার্টিসিপেট করেন তাহলে একটু ইন্টারেক্টিভ হবে। এই চারটার ভিতরে কোনটা সিস্টেম সফটওয়্যার? তাহলে আপনারা বুঝলেন কিনা সেটাও বোঝা যাবে। লিনাক্স অপারেটিং সিস্টেম, ইয়েস, 100% রাইট। বাকিগুলা কিন্তু সিস্টেম না, এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইয়েস, রাইট। এটি বাকি সব অ্যাপ্লিকেশন, অনলি এইটা হলো সিস্টেম সফটওয়্যার। So because Windows system software include operating system like Linux, which manage hardware and create a platform for application software to run. Answer C. Then, what type of software is Tally ERP concept? Tally টা কোন ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন। কেননা এটা কিন্তু সিস্টেম সফটওয়্যার বা প্রোগ্রামিং না, ওটা প্রোগ্রাম হলেও এটা কিন্তু অ্যাপ্লিকেশন স্পেসিফিক। তো Tally ERP is used for perform specific accounting tasks, making it an example of application software using for end users. Which software type act as an interface between hardware and user application? এটা কোনটা হবে স্যাররা বলেন? সিস্টেম সফটওয়্যার। ইয়েস, আনসারগুলোর সাথে আছে হালকা করে। সো সিস্টেম সফটওয়্যার সে কিন্তু ব্রিজ হিসেবে কাজ করে ইন্টারফেস এবং হার্ডওয়্যারের মাঝে। So system software like operating system manage hardware and provide the platform for application to run. Answer B. The next one, which of the following software types is primarily used by developers to create other software? একজন ডেভেলপার অন্য সফটওয়্যার তৈরি করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করে। কোনটা হবে? প্রোগ্রামিং সফটওয়্যার স্যার। প্রোগ্রামিং সফটওয়্যার, কারণ প্রোগ্রামিং সফটওয়্যারের মাধ্যমে সে অন্য সফটওয়্যার তৈরি করে। বিকজ programming software include tools like compilers and code editor used by developers to write, test, and debug programs. Answer C. Now, what is software? In the context of computer system, context software টা আসলে কি? সফটওয়্যারটা
a set of instruction and programs that operate the system, because software consists of instructions, data, and programs that tell a computer what to do, not physical component like hardware. So here answer C. Which of the following is not considered software? Oh, এটা পরে। আচ্ছা, যেহেতু এটা আগে আছে, তো এটা থেকে what is software essential? Why is software essential in a computer system? একটা কম্পিউটার সিস্টেমে কেন সফটওয়্যারটা essential? এটা essential এই জন্য it gives instruction for performing tasks and managing hardware. Answer D. Then which of the following is not considered software? এই চারটার ভিতরে কোনটা সফটওয়্যার নয়? বি স্যার। ইয়েস, এটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ। এটা সফটওয়্যার না, এটা হার্ডওয়্যার। বাকি তিনটাই কিন্তু সফটওয়্যার। সফটওয়্যার হলো এই যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যান্টিভাইরাস এটা ইউটিলিটি সফটওয়্যার, স্পেশাল সফটওয়্যার এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো দ্য হার্ড ডিস্ক ড্রাইভ ইজ এ হার্ডওয়্যার, এ ফিজিক্যাল কম্পোনেন্ট. All other are example of software. Answer B. The next one, which of the following is best differentiated software from hardware? এখানে কোন জিনিসটা বলতেছে সবচেয়ে ডিফারেন্সিয়েট দেখাচ্ছে, হার্ডওয়্যার সফটওয়্যার থেকে ডিফারেন্স বুঝাচ্ছে কোনটা? Answer C. Software provide operational instructions, but hardware execute them. Answer C, because software tells the hardware what to do, making them complementary but fundamentally different components. Which of the following is an example of system software? এই চারটার ভিতরে কোনটা সিস্টেম সফটওয়্যার? এমএস এক্সেল সেটা সিস্টেম সফটওয়্যার নয়, সেটা হচ্ছে স্যার সি হবে। answer C, Windows 10, because system software manage hardware and provide a platform for other software. Windows 10 is an operating system, a type of system software. Now, which of the following is the key function of system software? System software key function konta? Managing computer hardware. Because system software act as a bridge between hardware and application software, that managing the resource within the computer, that resource are CPU, memory, other devices. So answer B. What is the primary role of an operating system? Operating system primary role konta? Manage hardware and software resource, because operating system acts as an intermediate between hardware and users that manage the system resource effectively and efficiently. Which operating system component is responsible for managing memory? এটা আমরা দেখেছিলাম শুরুতে, পুরোটা হয়তো বলা হয়নি। কার্নেল, এটা হলো মেমোরির যে আমরা দেখেছিলাম চিত্রে, সেটা ম্যানেজ করে, অপারেটিং সিস্টেমের একটা অংশ ভিতরে থাকে। The kernel is the core part of the operating system that manages the memory process and hardware communication. Answer B. What does GUI stand for in the context of operating system? এটা হচ্ছে graphical user interface. So GUI means graphical user interface that allows the users to interact with the operating system through graphical, iconic, and visual indicators in a state of text command. What is the primary function of a utility software? Utility software primary function হচ্ছে perform maintenance tasks. তার মানে utility software include tools like antivirus, backup program, disk clean. এটা সিস্টেমের হেলথ ভালো রাখার জন্য অথবা মেনটেন করার জন্য। Which of the following is described custom software? So software for general purpose, এখানে আসলে কাস্টম সফটওয়্যার হচ্ছে
software built for a specific user or organization needs. যে সফটওয়্যারটা আসলে কাস্টমাইজ করা একটা স্পেসিফিক পারপাজে করা হয়েছে অথবা স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য করা হয়েছে, সেটা হচ্ছে কাস্টম সফটওয়্যার। সো কাস্টম সফটওয়্যার ইজ দ্য ইউনিক রিকোয়ারমেন্ট অফ এ বিজনেস। যেমন ব্যাংকের জন্য কোর ব্যাংকিং সলিউশন, স্পেসিফিক ব্যাংকের জন্য। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ডিসক্রাইব ইউটিলিটি সফটওয়্যার? এখানে হচ্ছে পারফর্ম সিস্টেম মেইনটেনেন্স টাস্ক, এটা ইউটিলিটি সফটওয়্যারের হিসাবে বলে, যখন তাকে একটা নির্দেশ করা আছে সে ডিস্ক ক্লিন করে। An antivirus program is best classified under which software types? Antivirusটা আমরা জানি utility software. Which type of software is designed to solve a specific user problem? সেটা application software. Which of the following is the pair represent application software? এখানে Excel and PowerPoint এটা application software. Windows and Linux এ যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। পাইথন and C++ সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বায়াস and ডিভাইস ড্রাইভ সেটা হার্ডওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে আনসার সি, এক্সেল and PowerPoint. What is the primary function of application software? Application software primary function হচ্ছে help users perform a specific task. Which category does Microsoft Word belongs to? Microsoft কোন category? Application software. Which type of application software is used for financial accounting? এই যে চারটা আছে কোনটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য ব্যবহার করে? যেমন পাওয়ার পয়েন্ট আমরা জানি প্রেজেন্টেশনের জন্য, তারপরে আপনার ভিএলসি মিডিয়া প্লেয়ারের জন্য, উইন্ড্র্যাপ সেটা তো মানে অনেকগুলি ডাটা একসাথে কম্প্রেস করার জন্য। সো এখানে টালি সফটওয়্যারটা বা টালি ইআরপিটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য ব্যবহার করা হয়। Which of the following is a first generation programming language? এই যে চারটা আছে, ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল কি বলে? বাইনারি। এটা হলো আপনার ঠিক আছে। আবার যদি শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। সো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ written in binary 0 and 1, directly understood by the computer. What is the focus of fifth generation language? Fifth generation language এর ফোকাস হচ্ছে artificial intelligence and natural language, AI based. What is the characteristic of third generation programming language? Third generation এর হচ্ছে human readable. Third generation এ মানুষ পড়তে পারে, আগের গুলো মানুষ পড়তে পারত না, আর এটা হিউম্যান রিডেবল শুরু হয় থার্ড জেনারেশন থেকে। Is categorized, SQL is categorized as which generation? Fourth generation as SQL. SQL মানে হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ belongs with the generation আমরা জানি সেকেন্ড, এখানে assembly. Which one is not a programming language? এই চারটার ভিতরে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? দেখেন জাভা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন সেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, HTML এটাও প্রোগ্রাম মানে হচ্ছে আপনি ওয়েব প্রোগ্রামের জন্য। আনসার লিনাক্স এটা অপারেটিং সিস্টেম, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে এটা আসলে অপারেটিং সিস্টেম। Which one is not a programming language? আচ্ছা, দেন which of the following is the high level programming language? এই চারটার ভিতরে হাই লেভেল হচ্ছে পাইথন, অ্যাসেম্বলার হলো লো লেভেল, মেশিন লো লেভেল, বাইনারি তো ফার্স্ট জেনারেশনে সেটা লো লেভেল। তো পাইথন ইজ দ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Which programming language is commonly used for the web development? ওয়েবের জন্য আমরা জানি জাভাস্ক্রিপ্ট। Which of the following is the best described
the difference between HTML and JavaScript. HTML structure content. JavaScript add the interactivity. দুটোটাই কিন্তু আমার ওয়েবের জন্য লাগে। একটা দিয়ে স্ট্রাকচার করা হয় কন্টেন্ট, আর একটা দিয়ে আমার ইন্টারাক্টিভ করা হয়। সো আমরা একটা পার্ট শেষ করলাম, আমাদের এখন সেকেন্ড পার্ট আছে আমাদের সফটওয়্যারে। Let's see. ওকে, আমরা কন্টিনিউ করি স্যাররা। ঠিক আছে, সমস্যা নাই তো? জি স্যার। আমরা কন্টিনিউ করি। আমরা আছি উই আর ইন সফটওয়্যার, এটা আমাদের লার্নিং অবজেক্ট 4। সো সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্টটা এর আগে আমরা দেখলাম সফটওয়্যারের তার জেনারেশন এবং সফটওয়্যারটা কি দেখলাম, কি কি ধরনের সফটওয়্যার সেটাও আমরা দেখলাম, এবং এই সফটওয়্যার কোথায় থাকে, সিস্টেমে থাকে, সে সিস্টেম সম্পর্কে আমরা ধারণা নিলাম। নাও দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো সফটওয়্যার ডেভেলপমেন্ট is the process of creating, designing, building, testing, and maintaining software application. সহজ কথা, সফটওয়্যার বানানো, সেটাকে তৈরি করা, সেটাকে একটা ব্যবহার উপযুক্ত করে তোলাই হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা। সো সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা লাইফ সাইকেল আছে, সেটাকে বলে এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা স্ট্রাকচার প্রসেস, এখানে ইউজ করা হয়, এটা প্ল্যান করা হয়, ক্রিয়েট করা হয়, টেস্ট করা হয়, তারপরে ডিপ্লয় করা হয় সফটওয়্যারে। যদি আমরা এখানে দেখি, দেখেন টেস্ট করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে, আসলে প্ল্যানিং করা হচ্ছে, তারপরে আপনার রিকোয়ারমেন্ট আপনি জানবেন কি লাগবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করা। ডিজাইনটা আসলে দুই ধরনের, একটা লজিক্যাল ডিজাইন আর ফিজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইনে করার পর আপনি সেটাকে কি করবেন, তৈরি করবেন, তৈরি করার পর ইমপ্লিমেন্ট করবেন, হ্যাঁ মানে ইমপ্লিমেন্টেশন করবেন, এটা বানানো আছে, তারপর সেটা টেস্ট করা, তারপরে ডিপ্লয় করা, ব্যবহার করতে দাও এবং কন্টিনিউ এটা মনিটর। সো the software development life cycle, if we see here, start from planning, analyzing which thing we need, then have to design it, then implement it and test and integration it, then maintain is the continue process. So it's called the SDLC, software development life cycle. Now the object-oriented language. Object-oriented language, it's a programming language that follow object-oriented programming paradigm, which এটা organize করে কোড গুলিকে ইউনিট কল যেটাকে করা হয় সেটাকে অবজেক্ট বলে। এই অবজেক্টটা ইনস্ট্যান্টলি বিভিন্ন ক্লাসে ভাগ করে বা ডিফাইন করে প্রপার্টি এবং তার ক্লাস অনুযায়ী ব্যবহার অবজেক্টের সাথে সংযুক্ত করে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কাজ করে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আছে ভিজুয়াল বেসিক, সি প্লাস প্লাস, জাভা, এগুলি সবগুলো কিন্তু আসলে 5th জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। এখানে নামগুলি যদি আমরা দেখি, জাভা, সি প্লাস প্লাস, পাইথন, হ্যাঁ, তারপরে সি হ্যাশ, রুবি, সুইফট, এই সবগুলি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। Then web language and service. Web language, এটা আসলে
HTML, HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর একটা হলো XML, এটা মানে হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটা হচ্ছে HTML হচ্ছে একটা পেজের ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজের, যেমন একটা পেজটা কেমন হবে, ওয়েব পেজটা। HTML সেখানে ইনসার্ট করে কন্ট্রোল কোড, ডকুমেন্ট, পয়েন্ট, এখানে ক্রিয়েট করে লিঙ্ক বা হাইপার লিঙ্ক টু অন্যান্য পার্টস এর সাথে, অন্যান্য পার্টের সাথে। এখানে ডকুমেন্ট এনিওয়ার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দ্যাট মিনস ওয়েবের জন্য আমরা এটা ব্যবহার করি। আর XML এটা কিন্তু আসলে ওয়েব পেজ না, ফরম্যাট নয়। XML ডিসক্রাইব দ্য কন্টেন্ট, ওয়েব পেজের কন্টেন্ট কি হবে, ইনক্লুডিং বিজনেস ডকুমেন্ট ডিজাইন ইত্যাদি। এটা অ্যাপ্লাই করার পর আইডেন্টিফাই করা যায়, কিভাবে ট্যাগ করা যায়, কনটেক্সচুয়াল লেভেলে নিয়ে যাওয়া যায় ডাটাকে, ওয়েব ডকুমেন্টকে। সো ওয়েব ল্যাঙ্গুয়েজ এবং এর সার্ভিস আর টেকনোলজিস ইউজ টু ক্রিয়েট ডিজাইন, ম্যানেজ and interact the website, web application, and internet-based service. This language and service work on the front end. Front end মানে client based side, আমরা যেটা দেখতেছি, and the back end বা server side of web system. আজান দিচ্ছে, আমরা একটা কাজ করি এখানে, তো ধরেন 2-3 মিনিট যেতে হবে, আমরা 10-15 মিনিট একটা বিরতি দেই। জি স্যার। যে আমরা দেখছিলাম যে আসলে সফটওয়্যার আছে হ্যালো ফর ওয়েব ল্যাঙ্গুয়েজ এবং সার্ভিস, যেখানে আমরা দেখছি HTML, XML। আর HTML এটা হচ্ছে একটা আমরা ওয়েব পেজ করার জন্য যেখানে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করা হয়। আর XML সেটা হলো ওয়েব পেজ ফরম্যাটটাকে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজে আসলে রূপান্তর করে। এই দুইটা মিলেই কিন্তু আমাদের ওয়েব পেজ হয়। সো এখানে ওয়েব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আবার দেখা যায় Microsoft.NET আছে। এটা হচ্ছে একটা কালেকশন অফ প্রোগ্রামিং সাপোর্ট ফর হোয়াট আর নোন এস ওয়েব সার্ভিস। এটার অ্যাবিলিটি টু ইউজ দ্য ওয়েব রেদার দেন কম্পিউটারের বিভিন্ন সার্ভিসে। যেখানে আমরা দেখি যে এই যে ওয়েব ল্যাঙ্গুয়েজ কি কি ধরনের আছে। ওয়েব ল্যাঙ্গুয়েজ আছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা HTML। এটা পারপাস কি, এটা হলো স্ট্রাকচার ওয়েব কন্টেন্ট এটার মাধ্যমে করে। এক্সাম্পল হচ্ছে আপনি যে আমরা ওয়েবের যে হেডিং ক্রিয়েট করা, প্যারাগ্রাফ বা টেবিল দেখানো, এটার কাজ হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এর। CSS এটা হলো স্টাইল শিট, এটা কন্ট্রোল করে লেআউটটাকে এবং ডিজাইনকে, যেমন আমার কালার, স্পেসিফিক ফন্ট বা স্টাইল। এই জন্য দেখবে এক একটা ওয়েবসাইটের এক একটা ওয়েব পেজ এক এক রকম, হ্যাঁ, স্ট্যান্ডার্ড। ক্লায়েন্ট সাইজ স্ক্রিপ্ট হলো জাভা স্ক্রিপ্টে হয়, সেখানে ইন্টারাক্টিভ ওয়েবসাইটটা যেন দেখতে ভালো লাগে সেরকম করা হয়। সার্ভার সাইড স্ক্রিপ্ট, সার্ভার সাইড হচ্ছে ব্যাক এন্ডে, যেটা আমরা সামনে ফ্রন্টে আমরা দেখি না। সার্ভার সাইড স্ক্রিপ্ট হলো PHP, পাইথন, নোটজেট, এইটা ব্যবহার করে এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলাকে। এটা কেন করা হয়, এখানে প্রসেস রিকোয়েস্ট বা কানেক্ট করার জন্য ডাটাবেজের সাথে। আমরা যে ইউজার যখন লগ ইন করি কোনো সিস্টেমে বা ডাটা হ্যান্ডেলের জন্য, সেটাই কিন্তু আমার এই ল্যাঙ্গুয়েজে এটা রাইট করতে হয়। ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ হলো SQL এ হয়। সো এটা ম্যানেজ করে কোয়ারি ডাটাবেজ, একটা বড় ডাটাবেজ থেকে আপনি যে কোয়ারি দিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য আপনি বের করবেন, এই ডাটাবেজ আসলে SQL এর কোয়ারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়। সো এই রকমের বিষয়গুলি আমাদের হচ্ছে ওয়েব ল্যাঙ্গুয়েজের। সো প্রোগ্রামিং যে সফটওয়্যার, এই সফটওয়্যারের এটা হলো এক ধরনের ক্যাটাগরি সিস্টেম সফটওয়্যার। This provides the tools and environment for ডেভেলপার যারা সফটওয়্যার ডেভেলপ করে তাদের জন্য লিখতে সাহায্য করে, টেস্ট করতে সাহায্য করে,
ডিবাগ এবং মেনটেন করে কম্পিউটার প্রোগ্রামকে। এই প্রোগ্রামিং সফটওয়্যারে কিছু ফিচার আছে। ফিচার হচ্ছে এখানে কোড থাকে, বা এডিট কোডিং করতে হয়, তারপরে এখানে কম্পাইলেশন করা হয়, ইন্টারপ্রেটেশন করা হয়, ডিবাগিং করা হয়, ভার্সন কন্ট্রোল করা হয় কোডের সাজেশনের জন্য, ইন্টিগ্রেশন করা হয় ইত্যাদি। সো এখানে টাইপ অফ প্রোগ্রামিং সফটওয়্যার আছে অনেক। টেক্সট এডিটর, যেখানে টেক্সট গুলোকে লেখাটাকে এডিট করার কোডের মাধ্যমে এটা সম্ভব, সেটা হচ্ছে নোটপ্যাড, তারপরে ভিজুয়াল স্টুডিও ইত্যাদির মাধ্যমে। কম্পাইলার, কম্পাইলার সেটা কনভার্ট করে সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে। যেমন আমি আমার মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু আমার সিস্টেম বুঝবে না। তো এখানে আমি যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যখন আমার সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ বা কোডিং করা হবে, সেটা কিন্তু কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে সেটা কিন্তু সোর্স কোডটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। জাভা আছে, সি প্লাস প্লাস ইত্যাদির মাধ্যমে। ইন্টারপ্রেটার আছে, সেটা হলো এক্সিকিউট করে কোড গুলিকে লাইন বাই লাইন। দেন হলো ডিবাগার বিষয় আছে। তারপর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডিই। এটা হলো এমন একটা অবস্থান যেখানে বসে কাজ করা হয়, একটা প্ল্যাটফর্ম। যেমন টুল কিট বা এখানে এডিটর থাকবে, কম্পাইলার থাকবে, মিলে সফটওয়্যার ডেভেলপ করা যাবে। ভার্সন কন্ট্রোল সিস্টেম থাকে একটা। এবার বিল টুল, এই জিনিসগুলি আমাদের ব্যবহার হয় প্রোগ্রামিং সফটওয়্যারে। এইখানে যে আইটেমগুলি আছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসগুলো একটু দেখি, এগুলোতে এমসিকিউ থাকে মাঝে মাঝে, বা থাকার সম্ভাবনা থাকে। এই রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর আসলে কি কি টাইপের আছে। আর ট্রান্সলেটর আসলে কি? এটা হচ্ছে প্রোগ্রামকে ট্রান্সলেট করে অন্যান্য প্রোগ্রামের মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে এডিটর আছে, সে কি করে? এটাকে প্রোগ্রামিং টুলস হিসেবে বলা হয়, কেননা এটা হেল্প করে প্রোগ্রামারদেরকে প্রোগ্রাম লিখতে এবং প্রোগ্রামের যে এডিট করা বা ক্যাপাবিলিটি অনুযায়ী যে কাজ করতে পারে সেই জন্য। সো এখানে অনেকগুলি আছে, দেখেন, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, এই তিন জিনিসটা, এই তিনটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এই ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করা, যেমন আমরা দেখেছি বিভিন্ন রকমের সিম্বলিক ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, সেইটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে মেশিনে কাজ করার জন্য। তো অ্যাসেম্বলার যে আছে, সে ইনস্ট্রাকশন গুলাকে বাইনারিতে রূপান্তর করে অ্যাসেম্বলার। কম্পাইলার কি করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করে। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা আমরা জানি, সেটা হচ্ছে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। এটা সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেটাকে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশনের মতো কম্পাইলারের মাধ্যমে লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে। আর ইন্টারপ্রেটারের কাজ কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল করতে পারে, অ্যাসেম্বলার করতে পারে, বাইনারি করতে পারে, তেরোটা কাজ করতে পারে। সো অ্যান অ্যাসেম্বলার ট্রান্সলেট দ্য সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। আমরা দেখেছি সেকেন্ড জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ, সেটা ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো অ্যাসেম্বলার হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটাকে, কোডটাকে প্রোগ্রামিং রিটেনে অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনে রূপান্তর করে। আর কম্পাইলার সে কি করে? কম্পাইলার ট্রান্সলেট করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট। আর ইন্টারপ্রেটার এক ধরনের প্রোগ্রামিং সফটওয়্যার, এগুলো কিন্তু প্রোগ্রামিং সফটওয়্যার that translate and execute code line by line instead of completing the entire program once like a compiler. Compiler পুরো প্রোগ্রামটা রাস্তা করে, আর সে করে লাইন বাই লাইন কাজ করে, এখান থেকে সবগুলি করা যায়। So, এই যে জিনিসগুলো, এগুলি হচ্ছে আমাদের এই তিনটা জিনিস, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এদের কাজ আসলে এভাবে করে। ইন্টারপ্রেটার
পার্টিকুলার কাজগুলিকে রেসিডুয়াল প্রোগ্রামিতে নিয়ে যায়, সেই প্রোগ্রাম থেকে টার্গেট প্রোগ্রাম এখানে আসলে ইনপুট, টার্গেট প্রোগ্রাম আউটপুট পাওয়া যায়, সেগুলি আসলে এভাবে কাজ করে। সোর্স প্রোগ্রাম কম্পাইলার থেকে অবজেক্ট প্রোগ্রামে করে, অবজেক্ট প্রোগ্রাম থেকে অবজেক্টের মাধ্যমে আউটপুট পাওয়া যায়। আমাদের জন্য অটোমেটেড ডাটা প্রসেসিং আমরা ব্যবহার করি, তাই এটা আমাদেরকে হেল্প করে কাস্টমাইজ করতে। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টিং সফটওয়্যারের আমরা যখন কাজ করব, এটা ইউজফুল হচ্ছে আমাদের ইআরপি সফটওয়্যারে বিল্ড করার জন্য। যদিও আমরা অ্যাকাউন্টেন্টরা আসলে প্রোগ্রামার না, তারপরে আমরা যদি কিছু জানা থাকে তাহলে জিনিসগুলি সুবিধা হয়। নাও ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার, এর কোডগুলা ফ্রিলি অ্যাভেলেবেল, যে কেউ এটাকে মডিফাই করতে পারে, ডিস্ট্রিবিউট করতে পারে। এটা খুব দ্রুত আসলে প্রম্পট করে কোলাবোরেশনের মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো থেকে জায়গা থেকে আপনি করতে পারেন। যে কোনো প্রোগ্রামাররা এখানে সোর্স কোডটা ওপেন থাকার ফলে যার যার মতো করে সে গুছিয়ে নিতে পারে। সো এর কিছু ফিচার রয়েছে। এটা ফ্রি টু ইউজ অ্যান্ড মডিফাই। এটা আপনি ফ্রিলি সেটা ইউজ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। তারপরে কমিউনিটি ড্রাইভ এন্ড ডেভেলপমেন্ট, এক কমিউনিটি মিলে এটা যে কোনো অবস্থানে থেকে সেটা করতে পারেন। কাস্টমাইজেবল স্পেসিফিক নিডস, প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যায়। তারপরে ট্রান্সপারেন্ট এন্ড সিকিউর, যেহেতু এটা মেনটেন করা হয়। অনেক ক্ষেত্রে লাইসেন্সিং টার্ম এখানে অ্যাপ্লিকেবল হয় না, যেহেতু ফ্রি। তারপরও ওপেন সোর্স সফটওয়্যারের কিছু গুণ আছে বা কিছু সুবিধা আছে। দ্যাটস ওয়াই ওপেন সোর্স সফটওয়্যার অনেকটা জনপ্রিয়। এটা হচ্ছে কস্ট রিডাকশন, কারণ লাইসেন্সিং এর জন্য অনেক খরচ যায়, সেটা এখানে কস্ট লাগে না। কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, কুইক টাইম মার্কেটে পাওয়া যায়, ফুল ওনারশিপ কন্ট্রোল থাকে, ড্রাইভ ইনোভেটিভ রিপিট স্পেস, নো ভেন্ডর লক। অনেক ক্ষেত্রে এমন হয়, আপনি যদি সফটওয়্যার খবর নিয়ে দেখেন বা যেখানে করবেন, দেখবেন যে প্রত্যেকটা সফটওয়্যারে যদি বাইরে থেকে অথবা যারো থেকে কিনলেন, তারা তো সোর্স কোড দিবেই না। সে প্রতি বছর যদি অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ না দেন, এএমসি না দেন, তাহলে সে লক করে দিবে, আপনি আর কাজ করতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন, এটা একটা ব্যাংকের ক্ষেত্রে হয়। মনে করেন সোনালী ব্যাংকের সফটওয়্যারে, যদিও সোনালী ব্যাংক ব্যবহার করে সোনালী পোলারিস সফটওয়্যারটা, বা অগ্রণী ব্যবহার করে T24, জনতা ব্যবহার করে T24। তো এই যে সফটওয়্যার গুলি, এটা ওইগুলো T24 বাইরের সফটওয়্যার। তো এই সফটওয়্যারে প্রতি বছর কোটি কোটি টাকা তাদেরকে এমসি দিতে হয়, অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট। এটা যদি না দেয় তাহলে সে লক করে দেয়, পরের দিন আর কোনো এক্সিকিউশন করা যাবে না। লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যাংকে রয়েছে, তার মানে কি তখন একটা মেসাকার অবস্থা হয়ে যাবে। তো এই কারণে এটা ভেন্ডর লক করতে পারে, কিন্তু এই সফটওয়্যার পারে না, মানে এটা লকিং দরকার পড়ে না। গ্রেটার ফ্লেক্সিবিলিটি, ব্রড রিপ্রেজেন্টেটিভ। এই দেখো তো কে ফোন করলো। ইন্টিগ্রেশন এবং কাস্টমাইজ করা যায় ইত্যাদি। ওপেন সোর্স সফটওয়্যারে পপুলার কিছু ওপেন সোর্স সফটওয়্যার আছে। আপনি অনেক ক্ষেত্রে এমন, যেমন অপারেটিং সিস্টেমের ভিতরে লিউনেক্স এর রয়েছে, এখানে ফুল অপারেটিং সিস্টেম অল্টারনেটিভ বা উইন্ডোজ এর কাজ করা যায়, উইন্ডোজ আলাদা। তারপরে অফিস সুইট আছে, ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট, এগুলি পাওয়া যায়। অ্যাকাউন্টিং সফটওয়্যার, পার্সোনাল আর স্মল বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য ওয়েব ব্রাউজার, এগুলো কিন্তু আমরা সোর্স এমনি পাচ্ছি, গুগল মজিলা, এর জন্য টাকা দিতে হচ্ছে না। সিকিউর কাস্টমাইজ ব্রাউজার, আমি নিজের মতো করে আমি ব্রাউজ করতেছি। গ্রাফিক্যাল ডিজাইনের জন্য আছে, প্রোগ্রামিং টুলস আছে কোড এডিটিং করার জন্য, ইআরপি সিআরএম সিস্টেম অনেক ক্ষেত্রে আছে বিজনেস ম্যানেজ করার জন্য। সো বেনিফিট হচ্ছে আমাদের জন্য এটা কস্ট ইফেক্টিভ,
এটা ফ্লেক্সিবল এবং কমিউনিটি সাপোর্ট পাওয়া যায়, সেটা ওপেন সোর্স সফটওয়্যার। আর একটা জিনিস আমরা অনেক সময় শুনি, এপিআই। এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। জিনিসটা এমন, মনে করে এখন এনবিআর যে তার রিটার্ন সফটওয়্যার যেটা রয়েছে সেটা অবশ্যই সুপার কম্পিউটারের সাথে যুক্ত এবং আইবাস প্লাস প্লাস সাথেও লিঙ্ক আছে। তো সে অন্যান্য সফটওয়্যারের সাথে যখন লিঙ্ক, মনে করেন ব্যাংকগুলোর থেকে এখন আপনার ব্যাংকে কত ডেবিট হয়েছে, কত ক্রেডিট হয়েছে, ব্যাংকে ব্যালেন্স কত আছে আপনার অ্যাকাউন্টে, সেই জিনিসগুলো কিন্তু এবছর থেকেই আমাদের রিটার্নের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যুক্তটা কিভাবে করলো? এটা করছে এপিআই এর মাধ্যমে। কারণ ওই সফটওয়্যার ওর আর একটা ল্যাঙ্গুয়েজ বা অন্য প্ল্যাটফর্মে ওটা তৈরি করা হয়েছে, আর এনবিআর এর যে সফটওয়্যার সেটা হয়তো অন্য প্ল্যাটফর্মে। এই দুই সফটওয়্যারের ভিতরে লিঙ্ক করা, একটার আরেকটাকে আপনাকে কি বলা, ওদের সাথে এক সফটওয়্যার আর এক সফটওয়্যারের সাথে কথা বলা, যেমন ইন্টার অপারেটিবিলিটির বিষয় যেটা আছে ডিভাইস টু ডিভাইস, এই সফটওয়্যারের এপিআই এর মাধ্যমে এক সফটওয়্যার আরেক সফটওয়্যারে আপনি লিঙ্ক করা যায়। সো এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এটা হচ্ছে set of defined rules and protocol that allows different software application to communicate with each other. এক সফটওয়্যার আর এক সফটওয়্যারে ডাটা বিনিময় করতে পারে। যেমন এখন বিআরটি এর যে ডাটা সেটা অলরেডি এর ভিতরে রয়েছে, এনবিআর এর ই রিটার্ন সিস্টেম আছে সেই সিস্টেমের সাথে সংযুক্ত। আমার গাড়ির আমি যে ট্যাক্স দিয়েছি সেটা অটোমেটিক ওখান থেকে আসছে। এবার আইবাস প্লাস প্লাসে যুক্ত, আপনি যে এআইটি দিয়েছেন বা ট্যাক্স জমা দিচ্ছেন সেই চালান এরিয়ার নাম্বার দিয়ে ওখান থেকে সরাসরি সম্পৃক্ত করা যায়। অথবা আমার সঞ্চয়পত্র, অথবা সেন্ট্রাল ব্যাংকের সাথে আপনার ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, ব্যাংকের এফডিআর, ব্যাংকের ডিপিএস, ব্যাংক অ্যাকাউন্ট, এভরিথিং এখন এই এপিআই এর মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। It acts as a bridge between systems, enabling them to request and exchange data seamlessly. So API কিছু ফিচার আছে, ইন্টারঅপারেটিবিলিটি, এটা কানেক্ট করে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং সার্ভিসের মাঝখানে। অটোমেশন করা, এটা এনাবেল করে সফটওয়্যার টু পারফর্ম টাস্ক উইদাউট ম্যানুয়াল ইনপুট। আপনার ম্যানুয়ালি না দিয়ে অটোমেটিক, যেমন এবছর যারা আমরা রিটার্ন দিব অনলাইনে রিটার্নের মাধ্যমে, সেখানে আমার ব্যাংকের অ্যাকাউন্টে আমি ম্যানুয়ালি দেওয়ার সুযোগ থাকলেও ম্যানুয়ালি দিলে পরে এটা অডিটে পড়বে। এখানে আপনি সিস্টেম থেকে জেনে নিয়ে আসা হবে, আপনি ব্যাংক চুজ করে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অটোমেটিক ব্যাংকের সার্ভার থেকে আমার রিটার্নে তথ্য চলে আসবে, সারা বছরে আমার কত ডেবিট হয়েছে, কত ক্রেডিট হয়েছে, কত উইথড্র করছেন, পাশাপাশি হলো ক্লোজিং ব্যালেন্স কত আছে, শুরুতে কত ছিল, এটা কিন্তু অটোমেটিক আসবে। আর যেহেতু এটা আমরা ম্যানুয়াল দিই, আসার কথা, মানে এটা ছিল কথা, ম্যানুয়াল দিই তাহলে এটা অডিটে ফেলে দেবে। তো তার মানে কি, ম্যানুয়াল দিলে আমরা হয়তো এখানে হতে পারে, সঠিক ডাটা নাও দিতে পারি এরকম। তো আসলে এখানে এই যে এক্সচেঞ্জ করতেছে, এখানে অটোমেশনের ভিতরে চলে আসলো। দেন সিকিউরিটি বেশি, ইউজ কি অ্যান্ড টোকেন কন্ট্রোল অ্যাক্সেস, স্ট্যান্ডার্ডাইজ কমিউনিকেশন, এটা কমন প্রোটোকলে এটা ব্যবহার করে। এখানে আপনারা যদি আমরা এটা দেখেন, এখানে আমার ডাটাবেজ আছে, এটা তৈরি করেছে জনাব, এই যে বাইরে উনি করছে ওনার থেকে এখানে নেওয়া ডাটাবেজ থেকে আপনার এখানে আসছে, আপনার এখানে ওয়েব সার্ভার, এপিআই, এইখানে মনে করেন আপনার সিস্টেম, আপনি ইন্টারনেটের মাধ্যমে রিকোয়েস্ট করলেন, এপিআই তে কানেক্টিভিটি করা হলো, এই সার্ভারের সাথে এপিআই এর কানেক্টিভিটি হওয়ার ফলে এই সার্ভার ডাটাবেস থেকে আপনার কোয়ারি অনুযায়ী তথ্য আবার ওয়েব সার্ভারের মাধ্যমে এপিআই থ্রো ইন্টারনেটের মাধ্যমে আপনাকে রেসপন্স করে ডাটা এনে দিল। ঘটনা খুব মুহূর্তের ভিতরে ঘটবে, কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। এইভাবে কাজ করে। সো এই এপিআই ডাটা কালেক্ট করতে পারে ইন্টারনালি এবং এক্সটার্নালি। ইন্টারনালি কি? ইন্টারনাল ডাটা কালেক্ট করা উইদিন দ্য অর্গানাইজেশনে আপনার অনেক ধরনের সফটওয়্যার থাকতে পারে। মনে করেন আপনি একটা পেরোলের সফটওয়্যার করলেন, আবার একটা অ্যাটেন্ডেন্সের সফটওয়্যার করলেন,
আবার আপনার অফিসের অ্যাকাউন্টিং এর একটা সফটওয়্যার করলেন, আবার আপনি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ এক একটা প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার করলেন, আলাদা আলাদা প্ল্যাটফর্ম। এখন আপনি চাচ্ছেন না এই সবগুলো আমার ইন্টিগ্রেশন করে এক জায়গায় নিয়ে আসা, কারণ ম্যানেজমেন্ট চাচ্ছে প্রতিদিন সে যেন ড্যাশবোর্ড রিপোর্টিং দেখতে, কোথার কি হইলো এভরিথিং। ওইটা আপনার করা সম্ভব একসাথে এপিআই এর মাধ্যমে। আর সফটওয়্যার সবগুলি আলাদা আলাদা, তারা যখন একসাথে আপনি সেন্ট্রালি কথা বলতে চাবেন, একটার সাথে লিঙ্ক করতে চাবেন, তখন অবশ্যই তখন সার্ভারে যখন লিঙ্ক হবে এপিআই এর মাধ্যমে। এটা হচ্ছে ইন্টারনাল। আবার বাইরের থেকে একটা আপনি যখন লিঙ্ক করলেন সেটা এক্সটার্নাল। যেমন এনপিআর যেটা করেছে বাইরের গুলি, তার ভিতরের গুলো আছে ইন্টারনালি। তার কি আছে, ভ্যাট আছে, ট্যাক্স আছে, তার অন্য অন্য আছে, গিফট ট্যাক্স আছে, তার কাস্টমস আছে। এই সবগুলি যখন ইন্টিগ্রেশন করে উইদিন দ্য অর্গানাইজেশন, কিন্তু সে যখন অন্যান্য ব্যাংকের সাথে লিঙ্ক করলো এটা এক্সটার্নাল। সে যখন বিএটি এর সাথে লিঙ্ক করলো এটা এক্সটার্নাল। সঞ্চয়পত্র সার্ভারের সাথে লিঙ্ক করলো সেটা এক্সটার্নাল। আবার যখন আইবিএস মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আইবিএস প্লাস প্লাসের সাথে লিঙ্ক করলো সেটা এক্সটার্নাল। তার মানে যদিও ওইটা কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারই এনবিআর। তো আলটিমেট এইভাবে ইন্টারনাল এক্সটার্নাল এপিআই এর মাধ্যমে কাজ করতে পারে। আর ইন্টার অপারেটিবিলিটি, একটার সাথে একটা কানেক্টিভিটি কথা বলতে পারে। এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, এটা ওপেন হতে পারে, পাবলিক হতে পারে, অ্যাভেলেবল টু অল ডেভেলপার্স উইথ মিনিমাল রেস্ট্রিকশন। যেমন গুগল ম্যাপ এপিআই, আপনি গুগল ম্যাপে আপনার মতো করে আপনি গুছাইতে পারেন। তারপরে দেখেন প্রাইভেট এপিআই, এটা ইন্টারনালি ব্যবহার করা হয়। যেমন ইআরপি সিস্টেম আপনি আরেকটার সাথে যুক্ত করলেন, ইন্টারনেট ব্যাংকিং লাগালেন, এটা কিন্তু প্রাইভেট, ওই ব্যাংকের নিজস্ব। পার্টনার এপিআই, যেমন আপনি শেয়ার করলেন। ওয়েব এপিআই, সেটা বিভিন্নভাবে যুক্ত হয়। এটা কেন অ্যাকাউন্টেন্টদের দরকার, অ্যাকাউন্টে আমরা কেন জানা দরকার, ইন্টিগ্রেশন অ্যাকাউন্টিং সফটওয়্যারে যেমন ব্যাংক, ট্যাক্স প্ল্যাটফর্ম, এই জিনিসগুলি আমরা যখন ইন্টিগ্রেট করতে যাব আমার এপিআই দরকার। এবং অটোমেটেড ডাটা এন্ট্রি হয় এখানে, ইনভয়েস জেনারেট করা, রিপোর্ট করা, সব আমার সম্ভব। এনাবেল রিয়েল টাইম ফাইন্যান্সিয়াল ডাটা শেয়ারিং এর মাধ্যমে করা সম্ভব। এখন একটা বিষয়, লাইসেন্স সফটওয়্যার। লাইসেন্স মানে যে সফটওয়্যারটা লাইসেন্সটা আপনার কিনতে হবে বা ফ্রি পাওয়া যায় না। আগে দেখলাম ওপেন সোর্স সফটওয়্যার, কিছু সফটওয়্যার আমরা হয়তো ফ্রি পাচ্ছি। ইভেন কিছু কিছু আপনার অ্যাপ্লিকেশন আমরা কাজ দেই, যেমন আপনার এআই দেখেন, চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি, আমরা কিন্তু ফ্রি ভার্সন ব্যবহার করতেছি। এটা কিন্তু লাইসেন্স না। কিন্তু যখনই আপনি বেশি কাজ দিবেন বা কাজ করার চেষ্টা করবেন, তখন আপনাকে ওই টাকার আউটপুট দিবে না, আপনাকে টাকা দিয়ে তাকে নিতে হবে। তখন আপনার কিন্তু লাইসেন্স হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। আপনাকে সার্ভিস বা পয়সা দিয়ে, আপনাকে টাকা দিয়ে বা ডলার দিয়ে আপনাকে পারচেস করতে হচ্ছে। তো এটা মানে লাইসেন্সিং হয়ে যাচ্ছে। তো সফটওয়্যার লাইসেন্সিং রেফার্স টু দ্য লিগ্যাল টার্মস অ্যান্ড কন্ডিশন আন্ডার হুইচ সফটওয়্যার ক্যান বি ইউজড, ডিস্ট্রিবিউটেড অর মডিফাইড। আপনি কোন, এটা একটা লিগ্যাল যে আপনাকে কোন সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন, কতদিন করতে পারবেন, কি কি আউটপুট পাবেন, এইগুলি। সো ইট ডিফাইন্স ইউজার রাইট। আপনি যেটা ব্যবহার করবেন সেটা রাইট সৃষ্টি করতেছে লাইসেন্সের মাধ্যমে। হ্যাঁ, রেস্ট্রিকশন, যেমন এটা অন্য কেউ করতে পারবে না। কস্ট আছে এটাকে, এন্ড অব্লিগেশন থাকে রিলেটেড টু সফটওয়্যার প্রোডাক্ট। সো এই লাইসেন্সের টাইপ অনেক হতে পারে। প্রোপ্রাইটারি লাইসেন্স, যেটা নিজস্ব ভেন্ডরের, যেমন মাইক্রোসফট অফিস নিলেন আপনি সিঙ্গেল আপনার জন্য, অথবা আপনি অফিসের জন্য নিলেন মাল্টি ইউজার, সেটা কি প্রোপ্রাইটারি। ওপেন সোর্স লাইসেন্স, এখানে এই সোর্স কোডটা ওপেন, কিন্তু আপনি লাইসেন্সিং নিলেন। ফ্রিওয়্যার, ফ্রি টু ইউজ বাট ইউজুয়ালি নট টু মডিফাই অর রেস্ট্রিক্ট। আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার মতো করে আপনি মডিফাই করতে পারবেন না। শেয়ারওয়্যার, এটা ট্রায়াল আছে ফ্রিতে, রিকোয়ার পারচেজ আফটার ইভ্যালুয়েশন পিরিয়ড, একটা পিরিয়ড শেষ হলে আপনাকে পয়সা দিতে হবে। তারপরে জেনারেল পাবলিক
লাইসেন্স, এটা স্ট্রং কপিরাইট এখানে থাকে। এমআইটি লাইসেন্স, এন্টারপ্রাইজ লাইসেন্স, সাবস্ক্রিপশন বেজ লাইসেন্স, যে আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকুর জন্য আপনাকে পয়সা দিতে হবে। যেমন আপনি দেখেন মোবাইল ডাটা ব্যবহার করতেছেন, এখানে তো আমরা নর্মালি সবগুলাই আমরা প্রিপেইড। তাহলে আপনি যখন প্যাকেজ একটা নিচ্ছেন, তাহলে ওই মেয়াদের পরে আপনি ব্যবহার করেন আর না করে এটা বাদ হয়ে যাচ্ছে। আবার আরেকটা মডেল আছে যেটা পে এজ ইউ গো, আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকু পেমেন্ট করবেন। সফটওয়্যারের ভিতরে আরেকটা সফটওয়্যার আছে কোর্স সফটওয়্যার। এই কোর্স মানে হচ্ছে কমার্শিয়াল অফ দ্য শেল, কমার্শিয়াল অফ দ্য শেল পোস্ট সফটওয়্যার। একটা মিনিট, একটা মেসেজ আসছে একটু। আচ্ছা, তো হিয়ার কোর্স সফটওয়্যার মানে কমার্শিয়াল অফ দ্য শেল। এই সফটওয়্যার রেফার্স টু দ্য প্রি প্যাকেজ রেডিমেড সফটওয়্যার। যেমন আপনি মনে করেন টালি সফটওয়্যার, এটা কিন্তু কমার্শিয়ালি বিক্রির জন্য রেডি এবং লক্ষ লক্ষ বিক্রি হচ্ছে। এক একজনের জন্য আপনাকে একটা ছোট্ট কোড দিয়ে দেওয়া হচ্ছে, এই কোড মানে লাইসেন্সিং হচ্ছে এবং একই সফটওয়্যার, তার মানে অনেক সফটওয়্যার বিক্রি হচ্ছে কমার্শিয়াল পারপাজে। এটা ডেভেলপ করা হয় ম্যাস মার্কেট ইউজ, বড় মার্কেটের জন্য। এটা কিন্তু যে কেউ ব্যবহার করতে পারে, তার মতো সে লাইসেন্সিং নিবে। যেমন আপনি মাল্টি ইউজার যখন নেবেন 1,20,000 টাকা দিয়ে, আপনি মাল্টি ইউজারের একটা সফটওয়্যার যদি নেন, আপনি আনলিমিটেড এখানে কোম্পানি ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড ইউজার এখানে ব্যবহার করতে পারবেন। আবার যখন আপনি সিঙ্গেল ইউজারের একজন নেবেন, আপনি একাই ব্যবহার করবেন, তখন এটার জন্য একটা 60,000 টাকা দিয়ে আপনি নিলেন এবং বছরে সামান্য কিছু ইয়ে দিতে হয় আপনার এনুয়াল মেনটেনেন্স, যে আপনাকে প্রোভাইড করতেছে সে। কেননা কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা হলে আপনাকে সাপোর্ট দেবে, হয়তো বছরে 12,000 টাকা, মাসে 1,000 টাকা, এইরকম হতে পারে। তার মানে এই সফটওয়্যারটা আপনি আজীবনের জন্য ব্যবহার করতে পারবেন। এর ভিতরে ভার্সন পরিবর্তন করতে হলে আপনাকে টাকা দিতে হবে। যেমন ওরা যদি নতুন ভার্সন আনে, হ্যাঁ, তখন আপনি যদি চেঞ্জ করতে চান, না হলে পুরান দিয়ে আপনি চলতে পারবেন। তার মানে কি, এই ধরনের সফটওয়্যার গুলি হচ্ছে কমার্শিয়ালি তৈরি করা হচ্ছে ব্যবহার করার জন্য, এটা রেডি টু ইউজ, আপনি কিনের সাথে সাথে। আর সফটওয়্যার একটা যখন ডেভেলপ করতে যাবেন অনেক খরচ, আপনাকে কোডিং করার জন্য লোক লাগবে, ব্যবহার করবে, অনেক ধরনের বিষয় আছে। তো রেডি টু ইউজ ইমিডিয়েটলি আফটার ইনস্টলেশন, কস্ট ইফেক্টিভ হয়। আপনি তৈরি করতে গেলে যে খরচ হয়, আর এটার খরচ অনেক কম। রেগুলার আপডেট এবং ভ্যান্ডরের সাপোর্ট পাওয়া যায়। আর এটা টেস্টেড এন্ড প্রুভেন, সবাই ব্যবহার করতেছে মার্কেটে। লিমিটেড কাস্টমাইজ অপশন, তবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন না। আপনি চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন নিজের মতো, কিন্তু ওর যে বেসিক প্যারামিটার আপনারা একটা খেয়াল করে দেখবেন, যে ও যে তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট বা তার ভিতরে যে প্যারামিটার, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। কিন্তু আপনি চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনার মতো করে, আপনি এন্ট্রি দিলেন, সবকিছু হলো, কিন্তু বেসিক জিনিসটা একই থাকবে, লিমিটেড কাস্টমাইজেশন অপশন। এক্সাম্পল হিসেবে যেমন অ্যাকাউন্টিং এ আমরা টালির কথা বললাম, কুইক বুক, জিরো, হ্যাঁ, অফিস প্রোডাক্টিভিটি, মাইক্রোসফট অফিস, গুগল ওয়ার্ক স্পেস, সিআরএম যেটা আছে সেলস ফোর্স, ইআরপি আছে এসিপি, ওরাকল, ট্যাক্সের জন্য বিভিন্ন রকমের রয়েছে। সো কমার্শিয়ালি অফ দ্য সেল, সেটা হচ্ছে কোস্ট সফটওয়্যার। আমরা
সফটওয়্যারের এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এখন এতক্ষণ আমরা যে আলোচনাগুলি করলাম এর আলোকে এখানে কিছু এমসিকিউ রয়েছে, আমরা যদি এগুলি একটু দেখি। হোয়াট ইজ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল? আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল দেখেছি। এখানে আমরা দেখেছি যে প্রথমে অ্যানালাইসিস করা হয়। কি করা হয়? যে আমার কি লাগবে, কি চাচ্ছি, কি আছে। তার মানে ফার্স্ট ফেজটা হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস। উই নো রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস ইনভলভ আন্ডারস্ট্যান্ডিং what the client needs and documenting system specification before development begins. Then, what is the main output of the design phase in software development life cycle? আমরা জানি SDLC মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো এইটার মেইন আউটপুট ডিজাইন ফেজের কি? মেইন আউটপুট হচ্ছে সফটওয়্যার ডিজাইন স্পেসিফিকেশন অ্যান্ড আর্কিটেকচার। ডিজাইন কি? ডিজাইনটা আসলে সফটওয়্যারটা কেমন হবে, ওর আর্কিটেকচারটা কেমন হবে, সেটা লজিক্যাল ডিজাইন আছে, ফিজিক্যাল ডিজাইন আছে। এই দুইটা হচ্ছে সফটওয়্যার ডিজাইন স্পেসিফিকেশন অ্যান্ড আর্কিটেকচার, যেটা হচ্ছে আউটপুট কিসের? ডিজাইন ফেজের। সো উই নো দিস ফেজ প্রডিউসড ডায়াগ্রাম, টেকনিক্যাল আর্কিটেকচার and module level design to guide developers. Then, what is the purpose of software testing? Software testing এর পারপাস কি? সফটওয়্যার টেস্টিং যে করা হয় এটা পারপাসটা কি? পারপাস হচ্ছে ensure the software meets requirement and is defect free. যে আমি যখন সফটওয়্যারটা তৈরি করলাম বা শুরু করলাম তখন কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। আমার এই উদ্দেশ্যটা ঠিক হয়েছে কিনা, সফটওয়্যারটা ওই রেজাল্ট দিচ্ছে কিনা, সেটার জন্য টেস্ট করা। সো উই ক্যান সে টেস্টিং ইজ ডান টু ভেরিফাই দ্যাট দ্য সফটওয়্যার পারফর্মস কারেক্টলি, meet a specification as our requirement, and contain no bugs. Answer B. Now, in the system development life cycle, we space focus on converting the system design into actual source code. তাহলে কোনটা করে? ইমপ্লিমেন্টেশন মানে কোডিংটা। The implementation phase is where developers write the code based on the design document. It's the core development step of system development life cycle. তাহলে একটা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ভিতরে কোর ডেভেলপমেন্ট ফেজ হচ্ছে ইমপ্লিমেন্টিং, তার মানে কোডিং করা। যে আমার প্রয়োজন অনুযায়ী যখন আমি অ্যানালাইসিস করে দেখলে এটা লাগবে, সেই অনুযায়ী ডিজাইন করা, সে ডিজাইন অনুযায়ী কোডিং করা। এটা হচ্ছে একটা মুখ্য বিষয় একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের। Then which of the following is an object oriented language that also support procedure program? Object oriented কোনটা? C++, we know, is a hybrid language that support both procedure and object oriented programming style. Now, which of the following language is not typically considered an object-oriented programming language? এখানে দেখেন Python object-oriented, C একটু আগে আমি দেখে আসলাম, Java also, but HTML not the object-oriented language. এটা হচ্ছে markup language that used to structure web content. It is not a programming language and lacks object-oriented features. So your answer is D. HTML is not a typically object-oriented programming language. In object-oriented programming, what is the object? এই যে আমরা বলি object-oriented, objectটা কি? Object হচ্ছে a real world entity represented in code. A real world entity represented in code is the object in the object-oriented programming. We know an object is an instant of a class and represent real world entity like a bank account, card, employee, code, etc. So here answer B. Which
Object Oriented Programming OOP মানে Object Oriented Programming Language is platform independent and runs on the Java Virtual Machine JVM in the Java, because Java is designed to the platform independent. It compiles code into by code which runs on the Java Virtual Machine JVM across the various platforms. Answer C. What is the purpose of the compiler in software development? Purpose is connect hardware to the software, because a compiler translates high-level programming language into machine code before execution. Answer C. Which tools translate source code into machine code in one go? Compiler. We have seen in the picture a compiler convert entire source code into machine code before execution, unlike an interpreter which does it line by line. But compiler fully converted that source code in the machine code. So answer B. What does an integrated development environment IDE typically include? একটা integrated development environment include করে a compiler, editor and debugger, যেখানে ওখানে বসেই কোডিং করে সফটওয়্যারের সব কাজ যেন করতে পারে ওই এনভায়রনমেন্টে জিনিসগুলি থাকে। সো integrated development IDEs provide a complete environment for code writing, compiling, testing, and debugging in one platform. Answer B. Programming software is classified as what type of software? So programming software are development software, because programming software is a subset of development software designed specifically for writing and managing code. Answer D. What is the primary function of an assembler in programming? Programming এর ক্ষেত্রে assembler তার ফাংশন কি? Primary function কি? Its primary function is convert assembly language into machine code. We have seen the second generation language, that means assembler language. Assembly language convert through the assembler to the machine code. So here answer C, because an assembler translate low-level assembly language, which is the human readable, into machine language, that means binary code, that the CPU within the computer can execute directly. Answer C. Now, what does open source software allow users to do? Software allow কি করতেছে? Use and modify the software. Open source software provide access to source code, enabling user to modify and distribute it under a specific licensing terms. So here, answer use and modify the software. Then what kind of software is freely distributed and usually allows code modification? We have seen open source software, because open source software allows users to access, modify, and distribute its source code under licensing terms. Answer B. What is the most defining features of open source software? Its source code is publicly available for use, modification and distribution, because the core characteristics of open source software is the accessibility of its source code, allowing anyone to study, modify, and share it. And if you see next one key advantage of using open source software in organization, এখানে চারটার ভিতরে একটা কি অ্যাডভান্টেজ রয়েছে ওপেন সোর্স একটা অর্গানাইজেশনে ব্যবহার করতে। এখানে হচ্ছে লোয়ার কস্ট and greater flexibility
ফর কাস্টমাইজেশন, নিজের মতো করে করা যায়, খরচ কম। বিকজ ওপেন সোর্স সফটওয়্যার ইজ জেনারেলি ফ্রি and allows business to adapt the code to meet a specific operational needs. Answer C. Now, which of the following is a popular open source accounting software? এখানে পপুলারটা আসলে আমরা দেখি, এটা যদিও হয়তো দেখা হয় নাই, গেনুকেস নামে এটা হলো আসলে পপুলার। এটা ওপেন সোর্স অ্যাকাউন্টিং সফটওয়্যার সলিউশন। এটা আইডিয়ালি স্মল বিজনেসের জন্য প্রযোজ্য এবং পার্সোনালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করার জন্য। Which of the following is true about open source software? True হচ্ছে এখানে, it's allow commercial use under license term, because open source license permit commercial use if condition are followed. What is the major risks associated with open source software? Risk, ওইটা চলে গেল, তারপরে এটা হচ্ছে লেক অফ অফিসিয়াল সাপোর্ট। যেহেতু ওপেন সোর্স সফটওয়্যার, এটা অফিসিয়াল সাপোর্ট পাওয়া যায় না, potential security vulnerability থাকতে পারে। Then how does open source software prompt transparency and trust in financial system? Answer B, through access of source code. Which of the following best describe the purpose of an API? API এর পারপাসটা এই চারটা লাইনের ভিতরে কোনটা ভালোভাবে বলেছে? It allows different software system to interact. মানে এপিআই এর মাধ্যমে কি করে, বিভিন্ন সফটওয়্যার গুলা তারা একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারে, ইন্টারাক্ট করতে পারে। সো এপিআইস আর ডিজাইন টু লেট অ্যাপ্লিকেশনস টক টু ইচ আদার, শেয়ার ডাটা অ্যান্ড পারফর্ম ফাংশন অ্যাক্রস সিস্টেম। আনসার বি। পরেরটা, হুইচ প্রোটোকল ইজ কমনলি ইউজ ফর ওয়েব বেস এপিআই? সেটা এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। আমরা জানি মোস্ট মডার্ন এপিআইস স্পেশালি বিভিন্ন রকম যে রয়েছে ইউজ দ্য এইচটিটিপি or HTTPS protocol to exchange data over the web. Answer C. In a financial application, what might be an API do? একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনে এপিআই আসলে কি করে? সে করে connect to the bank server to retrieve account data, because we know API are widely used in fintech to securely exchange financial data between client application and the banking system. Answer D. Which of the following is a real world example of using an API? এই চ্যাপ্টার ভিতরে রিয়েল ওয়ার্ল্ডে আমরা কোনটা দেখাচ্ছি? অ্যাক্সেসিং গুগল ম্যাপস ফিচার্স ইন অ্যানাদার অ্যাপ। এটা হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল এপিআই এর ব্যবহারে। মেনি অ্যাপ ইউজ করা হয় গুগল অ্যাপের মাধ্যমে থ্রু দ্য এপিআই to embed their mapping features without building them the search. Answer B. What type of API allow public use without authentication or with minimal restriction? এটা হচ্ছে open API অথবা public API. We know the API that open API are accessible to external developers and users, often used to build community-driven application or integration for the betterment. So what is the key security consideration when working with API in financial application? কি হচ্ছে authentication এর বিষয়টা, হ্যাঁ, এবং encrypted data issue. Which of the following is the best described private API? Private হচ্ছে use internally, যেহেতু private, within an organization, because you know the private API are meant for internal use, allow the different parts of the company's software ecosystem to interact security. What is the major benefit of using API in accounting or ERP software? Major benefit হচ্ছে enable the seamless integration. Which software license allow commercial use for modification? এটা আমরা একটু আগে যেটা দেখছিলাম। দেন হলো which license type often restricted
user from accessing modification. এটা proprietary. What does a software license define? Software license মানে হচ্ছে legal terms use করার জন্য যেটা distributed software, because a software license outlines how software can be used, shared, modified, or so on. So what is freeware? Freeware means software that is free to use, but source code is not shared, because freeware is free to use only. But unlikely open source, it doesn't allow user to view or alter the source code. Core software is best described. We have seen ready-made commercial software. So here, commercial off-the-shelf course software is pre-built and available for general use, not custom developed. A limitation of core software is it offers limited customization, মানে customize করা যায় না, অল্প করা যায়। So which of the following is the example of core software? এই চারটার ভিতরে কোনটা core software? মাইক্রোসফট এক্সেল, যেটা কিন্তু আমরা পাচ্ছি মাইক্রোসফট অফিস কিনলে অফিসের সাথে এটা পাচ্ছি। এটা রেডিমেড আছে, আমাদের মতো করে আমরা ইউজ করতে পারি, আমরা বেশি মাত্রায় মডিফাই করতে পারি না, অনেক কিছু লিঙ্ক করা যায়। এখন আপনার চ্যাট জিবি থেকে শুরু করে এভরিথিং, অনেক অনেক জিনিস এটার সাথে লিঙ্ক করে কাজ করা যায়, কিন্তু আমরা মূল সোর্স কোড আমরা দেখবো না, কাজ করতেও পারবো না। সো মাইক্রোসফট এক্সেল ইজ এন mass produce commercial available application, a classical example of core software. In an accounting, we have seen also the Tally software is the core software. In financial institutes, core software is often head of a standard accounting and reporting function. এখানে কিছু সিনারিও বেজ আছে, আমাদের অনেক সময় এরকম থাকে। A company still use a large batch processing system written in assembly language, যেটা আমরা দেখছি সেকেন্ড জেনারেশনে। Maintenance is difficult and errors are frequently. Which software generation does this system belong? আমরা বলে ফেলছি এটা হলো সেকেন্ড জেনারেশনের সফটওয়্যার ছিল। আমরা জানি যে ফার্স্ট জেনারেশন সফটওয়্যার সেটা রিপ্লেস করেছে সেকেন্ড জেনারেশনে, মেশিন ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করা হয়েছে। So a developer needs a language that support rapid development, automatic memory management, and a large ecosystem for web application. Which language is fit for them? Python, because we know the Python is a high-level language with automatic memory management and extensive level and ideal for fast development. A new operating system must manage hardware resource, memory, and CPU scheduling. So which type of software is being developed? Here, system software, because operating system are system software that manage hardware and system resource. A program written in C must be converted into machine code before execution. Which system software perform this task? এই যে সি দিয়ে লেখা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা কনভার্ট করার জন্য কোনটা ব্যবহার করা হবে? কম্পাইলার, because a compiler translate high level language like C into machine code before execution. Answer B. A development team use tools that automatically generate code from visual models, forms, and report. Which software generation does this represent? এটা কোন জেনারেশনকে রিপ্রেজেন্ট করে? ওটা আসলে ফোর্থ জেনারেশন। আমরা জানি যে ফোর্থ জেনারেশন 4GL emphasize high productivity through automated and minimal coding. A railway significant system
must respond immediately to sensor input. Which programming language characteristic most important এখানে? Real time processing. A team wants to model real world entity using classes, inference, and polymorphism. Which language paradigm should choose? এখানে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড না চুজ করলে এই অনুযায়ী কাজ করা যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড আনসার। A large enterprise system connect database, web services, and legacy application. Which software layer enable communication among these components? Middleware. A script must be executed line by line and provide immediate feedback for the error. Which language processing method এখানে suitable? আমরা দেখেছি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এটা করা যায়, লাইন বাই লাইন হয়। A cloud-based application must handle a sudden incident in use without performance loss. Which system properties critical? এখানে হচ্ছে scalability. So Sarara, this way we have completed our LO4, that means software. So আমি আপনাদের তাহলে কি হলো 4, 5, 6, 7, 8 পাঁচটা লার্নিং অবজেক্ট আমরা শেষ করলাম। আজকে আমরা 3টা ধরলাম না, আমাদের আগামীতেও ক্লাস আছে, আগামী বুধবার একটা ক্লাস আছে, সম্ভবত ওইটা শেষ ক্লাস হতে পারে। তো ওইখানে আমরা 3 নিয়ে আলোচনা করব এবং একটা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে 20-25টা এমসিকিউ থাকতে পারে। সেটা আপনারা প্রয়োজনে যদি সুযোগ থাকে এটা আমরা আলোচনা করব, অথবা এটা যদি আমি একটা গুগল শিটে উঠাতে পারি, যদি সময় পাই, কথা দিচ্ছি না, তাহলে ওইটা আপনাদেরকে লিংক দিয়ে দিলে আপনারা ওখানে আনসার করলেন, তাহলে দেখা গেল কে কয়টা বুঝলাম, কয়টা রাইট হলো, সাথে সাথে আমরা রেজাল্ট পেয়ে যাবো। সেটাও করা যায়। অথবা আমরা একটা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আর আজকে আমরা এখানে শেষ করি। আপনাদের কোনো কথাবার্তা আছে কিনা স্যার? না?